ষষ্ঠীর সন্ধ্যায় আমরা আজ গণে কবিতায় আড্ডায় ছিলাম। আমরা সরাসরি ফেসবুক পেজ থেকে অনুষ্ঠানটি আপনাদেরকে দেখাচ্ছিলাম, কিন্তু টেকনিক্যাল একটি গোলযোগ হলো, তার ফলে আমরা আমাদের অনুষ্ঠানটি লাইভ সম্প্রচার করতে পারলাম না। আমরা এই অনুষ্ঠানটি রেকর্ড করছি, পরবর্তী সময় আপনারা এটি ইউটিউব চ্যানেল এবং ফেসবুকেও আপনারা দেখতে পাবেন। আমরা আজকের গান কবিতা আড্ডা শুরু করেছিলাম, আগমনী গান হয়েছে, সুরমূর্ছনায় আমরা মেতেছিলাম, আড্ডা দিয়েছি, তমাল বন্দ্যোপাধ্যায়ের কাছ থেকে আমরা কথা শুনেছি। এবারে আমাদের আজকের আড্ডায় আছে তরুণ সোহম চক্রবর্তী। সোহম চক্রবর্তী এই সময়ের একজন প্রতিভাবান কবি এবং কৃতি ছাত্র। এই মুহূর্তে সোহম পড়াশোনা করছে এবং তার পাশাপাশি ওর কবিতা চর্চা, ওর সাহিত্য চর্চা, ওর গান ভালোবাসা, রেডিওর সাথে ওর এক নিবিড় সম্পর্ক, সবটা নিয়ে সোহম। আসলে আমরা সোহমের কাছ থেকে কথা শুনি, পুজোর কথা শুনি, ওর ছেলেবেলার কথা শুনি, ওর লেখালেখির কথা শুনি, আর সোহমের কথার রেশ নিয়েই আমরা চলে যাব পিয়ালিদির গানে। সোহম, শুরু করো। আজ এই ধরনের অনুষ্ঠানে, এই ধরনের সন্ধ্যায় প্রথমবার আমি, এটা আমার কাছে, এই যে পুজোর কথা বলবো, এই আমার পুজোর স্মৃতিতে এই আরেকটা সংযোজন হলো আর কি। ছোটবেলার কথা হলো, ছোটবেলায় আমার পুজোর অনেকখানি ছিল গল্পে শোনা এক ধরনের পুজো, যেখানে আমি দিদার কাছে গল্প শুনেছি একটা ফেলে আসা দেশের পুজো নিয়ে, বাড়ির পুজো, সেটা সম্পর্কে আমার একটা খুবই ছোটবেলা থেকে শখ ছিল। ধীরে ধীরে বুঝলাম সেটা সম্ভব নয়, সেটা বোঝাও আমার একটা পুজোর মধ্যে দিয়ে বড় হয়ে ওঠার একটা পর্যায় আর কি। আসলে ছোট থেকে বড় হওয়ার যে পুজোর পর্যায়গুলো, সেগুলো কোনোটাই তো মিথ্যে হয়ে যায় না, সবকটাই থেকে যায়, নতুন নতুন যোগ হতে থাকে আর কি। আমার কাছে পুজো একটা খুব মিশ্রিত অনুভূতি, একটা অদ্ভুত মন ভালোর মধ্যে একটা অদ্ভুত মন খারাপ, আর একটা অদ্ভুত মন খারাপের মধ্যে একটা অদ্ভুত মন ভালো। এবং রবীন্দ্রনাথ অনিবার্যভাবেই ফিরে আসেন পুজোর মধ্যে, আমার পুজোর গানের মধ্যে। সেই যে কোন সাগরের পার হতে আনে কোন সুদূরের ধন, ভেসে যেতে চায় মন, ফেলে যেতে চায় কোন কিনারায়, সব চাওয়া সব পাওয়া, এই ভেসে যাওয়াটা আমার কাছে পুজো। এখন একটা ছোট্ট লেখা পড়ি, তারপর আমরা গানে যাবো। আবার আমার মনে হচ্ছে সোহম আমাদের শোনাবে আমার খুব প্রিয় একটি লেখা। এই লেখাটি সোহমের পুজোর ওই যে ফিরে যাওয়া, ওর আসলে ওর জীবনে ওর দিদার একটা খুব বড় প্রভাব রয়েছে, আমি সেটা জানি ওর পারিবারিক সূত্রে। আশা করি সোহম সেই লেখাটি, কিছুদিন আগে লেখাটি আমরা শুনেছি, আকাশবাণী থেকে প্রচারিত হয়েছে, অনেক মানুষ শুনেছে, অসাধারণ একটি লেখা। এই উপলক্ষে আর কি, সেটা পুজো আসছে, পুজো এসে গেছে, শোনা ওটাই। একটা ছবির ভিতর আটকে পড়েছি বারবার, যেন কবেকার তোলা এক ম্লান ফটোগ্রাফ, সাদা কালো রং ক্ষয়ে ক্ষয়ে হলদে বাদামি। কোথায় একটা বাড়ি ছিল, গোনা যায় না সেই ততগুলো ঘর, হুলস্থুল কাণ্ড যেন মাছের উঠোনে। বিলেত থেকে আসছেন রাঙা মামা, তো কলকাতা থেকে ফুল মেশো। গোপালগঞ্জের 9 মাসি এই উঠলেন ট্রেনে, তো নোয়াখালীর ঘাট থেকে এই ছাড়লো নৌকো আমাদের। নুরুল মাঝির দাঁড় চলে ছপাত ছপাত, ঘন সবুজ ছায়াচ্ছন্ন জল কেটে কেটে যেন নিজের রাস্তা করে নেয়। এই রাস্তার শেষেই একটা বাড়ি, এই রাস্তার দুধার দিয়ে কাশের পালক উড়তে উড়তে মিশে যাচ্ছে মেঘে, যেন একটুও আর কান্না নেই, এত নীল একটা আকাশ উপুর হয়ে ভেসে রয়েছে গন্ধ হাওয়ায়। এই গন্ধটা শিউরি ঠোঁটে ঠোঁট রেখে হাওয়া
শুষে নিয়েছে ভোর ভোর। সেই একটা বাড়ির বাগানে ভর ভরন্ত শিউলি গাছ, সেই একটা বাড়ির পুকুরে টলটলানো পদ্ম ফুল। 108 নীলপদ্মের গল্প বলতেন পাল জ্যাঠা চণ্ডী মণ্ডপে বসে। শুনতে শুনতে মুখখানা হাঁ হয়ে যেত আমাদের মুখ হাঁ হয়ে যেত ওই কদিন ঢ্যাঙা ভট্টাচ বলে খ্যাপানো পুরুত মশাইয়ের গনগন গলার মন্ত্র শুনেও। আমরা বলতে আমি, নিমাই আর মোর্শেদ। বছরে একবার এই কটা দিন একসঙ্গে হতেই সারা পাড়া ধুমধুমার, হই হই রই রই নতুন পোশাকে। ওই দূরে চলেছেন বড় মামা, মেজ মেশো আর বাবা কলা বউ নিয়ে। ছুট ছুট ছুট, পুজোর 4টে দিন যেন ছুটতে পালায়। মা মাসিদের কপালেও গালে লেগে থাকে আদরি সিঁদুর। সেই দেখে আইবুড়ো দিদি ঠিক করে খোঁপার মালাটি, গুনগুন করে ওঠে আপন খেয়ালে। বিজয়ার শূন্য দালানে জলে একা একা সন্ধ্যা প্রদীপ। ধুনো কর্পূরের ঘ্রাণ পাক খায় অলৌকিক নীরবতা জুড়ে। তবে ঠাকুর ভাসানের আগে এবার একটা গ্রুপ ফটো তুলবেন রাঙা মামা তার বিলিতি ক্যামেরায়। ঝকঝকে সাদা কালো ছবি, সেই একটা ছবির ভেতরেই আটকে পড়ছি আমি বারবার। সেই একটা ধুঁয়ে এসে আটকে যাচ্ছে গ্রামোফোনের পিন। ঠিক এমন একটা পুজোই তো চেয়েছিলাম আমি। শুধু ছবির বাড়িটি ফেলে চলে গিয়েছিল পূর্বপুরুষেরা ঠিক এর পরের বছর 47-এ। আমার জন্ম হতে তখনও আরো অর্ধশত। অনবদ্য। আসলে এই লেখাটা যখন আমিও শুনেছি প্রথম, আকাশবাণীতে যেভাবে পাঠ হয়েছে, আজকে সোহমের কণ্ঠে সেটা শুনলাম। আসলে সোহমের এই লেখাটি পড়তে পড়তে আমার শুনতে শুনতে যেটা মনে হলো, 1983 সালে শঙ্খ ঘোষ তার একটি লেখায় সপ্তমীর দিন বলে একটি লেখাতে যে কথা তুলে ধরেছিল, আর সোহম সেই তার দিদার সেই 47-এর দেশভাগ, সেই ছবি 1983 সালে শঙ্খ ঘোষের লেখার মধ্যে উঠে এলো একটি কথা, সন্ধে হয়ে আসছে, নদীর ধারে কচুরিপানার পাশ কাটিয়ে এবার ডান দিকে মোড় নিলে শুরু হবে খাল। ছয়ের উপর থেকে নেমে আসি নৌকার পাটাতনে, এই তো আরেকটু পরে পৌঁছে যাব বাড়ি। লগি বার করে নিয়েছে মাঝি, এখন আর বৈঠা বাইছে না ছপ ছপ, এখন লগি ঠেলে ঠেলে নৌকো চলেছে পূবের দিকে। এই পেরিয়ে যাচ্ছি বাজার, এই পেরিয়ে যাচ্ছি উত্তরের বাড়ি ঘাট। ওই শোনা যায় ঘাটের শব্দ। মা বলেছেন বস, দেরি আছে এখনো, কিন্তু আমরা দাঁড়িয়েই আছি। বাড়ির ঘাটে নৌকো লাগবে না লাগবে ঝাঁপ দিয়ে পড়ি ডাঙায়। ঘাট থেকে সোজা দেখা যায় দূরের ওই দালান, কিন্তু দালানে পৌঁছানোর আগেই বাঁ পাশে মণ্ডপ। সবাই মিলে ছুটতে ছুটতে তো ঢুকতেই হবে আগে। এইভাবে সপ্তমীর দিনের বর্ণনা আছে শঙ্খ ঘোষের লেখায়। সোহম আজকে 2020 সালে দাঁড়িয়ে যেন আমাদের আবার সেই ফিরিয়ে নিয়ে গেল সেইখানে। কোথাও যেন আমরা সবাই একটা জায়গায় মিলে যাই, আমাদের সেই স্মৃতি, সেই ভাবনা, সেই চিন্তা, সেইগুলো যেন কোথাও এক পিয়ালি দিতাম।
গানে প্রায় সময় মনে থাকি সেই পিয়ালিদির কাছে আমরা গান শুনলাম। আমি এবারে বাবু সোনাদার কাছে শুনবো, বাবু সোনাদার যন্ত্রাণু সঙ্গ। আমরা তার আগে বাবু সোনাদার প্রস্তুতি দিতে দিতে পিয়ালিদির কাছে দুটো একটা কথা। পিয়ালিদির স্মৃতিতে পুজো, পিয়ালিদির পুজোর সময়ের গান গাওয়া, বিভিন্ন অনুষ্ঠান। তো একটা এবছর আমরা সেই অনুষ্ঠান পাচ্ছি না। যদি পিয়ালিদির অভিজ্ঞতায় সেই রকম কোনো গল্প শোনাতে থাকে, পুজোর সময়ের অনুষ্ঠান, তাকে ঘিরে একটা উন্মাদনা। এবং পিয়ালিদি আসলে গান নিয়ে পড়াশোনা করেছে, অনেক দূরের স্কুলে চাকরি করে, যেতে হয়, বহু পথ অতিক্রম করতে হয়, প্রচুর পরিশ্রম। তার সাথে সাথে গান পিয়ালিদির সঙ্গে রয়েছে, সুর পিয়ালিদির সঙ্গে রয়েছে, এবং কচি কাচাদের নিয়ে পিয়ালিদির হচ্ছে একটা ভালোবাসার জায়গা। সব মিলিয়ে পুজোর সময়টা পিয়ালিদির কেমন কাটতো, একটা খুব সুন্দর অভিজ্ঞতা শেয়ার করতে চাই। আমার সেদিন একটা লেখা পড়ে, পিয়ালিদির মার পুজো কেটেছিল আসামের চা বাগানে। এটা মনে হয় অনেকেরই জানা থাকবে না যারা আছে। আমার খুব ভালো লেগেছে যে জীবনের কথা পড়লাম সেদিন। মা বলে অংশে হরপ্পা বলে একটি পত্রিকা বেরিয়েছে, সেখানে মাদের কথা আছে। আমি সেই প্রসঙ্গে পিয়ালিদিকে লিখেছিলাম, তোমার যদি পুজোটা চা বাগানে কাটতো কেমন হতো। মানে তুমি তো তারপরে চলে আসেন ওরা ওখান থেকে, কেননা সেটাও একটা অশান্তির সময়। যাই হোক, জেঠিমনির সেই চা বাগানে পুজো কাটানোর যে গল্প, সেটা যদি সবাই পড়ে, আমার তো মনে হয় অদ্ভুত এক সুন্দর অভিজ্ঞতার কথা পিয়ালিদির মায়ের রয়েছে। আমি পিয়ালিদির কাছে আজকে শুনবো একটু পুজোর গল্প। সোহম বলছিল না, আমার এই পুজোর সময়টা এলেই আমারও সেই একটা অদ্ভুত রকমের বিষাদ মাখা আনন্দ। একটা সবসময় নীল আকাশের দিকে, হয়তো ছোটবেলাটা সিজন চেঞ্জের জন্যই হোক একটু অসুস্থ হয়ে থাকতাম, আর খুব বেশি বৈহট্টগোল ভিড় আমি কোনোদিনই নিতে পারি না। আর যেটা হচ্ছে, আমার বাবা আমাদের দুই বোনকে নিয়ে ওই 3:30 4টে নাগাদ একবার বেরোতেন। আমরা 4 জন, মা, বাবা এবং আমরা 2 বোন বেরোতাম। সব ঠাকুরটা করে কয়েকটা সামনে দেখে দেখে আবার সন্ধ্যের মধ্যে বাড়ি ফিরে আসতাম। প্রথমত বেরোতাম না, তার কারণ হচ্ছে সেই সময়টা খুব বাজির একটা দৌরাত্ম্য ছিল, শব্দবাজির অত্যন্ত দৌরাত্ম্য ছিল, এবং আমি শব্দবাজি একদম সহ্য করতে পারি না। রাস্তা দিয়ে চলতে চলতেই কানে আঙুল দিয়ে দিয়ে দাঁড়িয়ে পড়তাম। আর এই কারণে বহুবার সেই ঝগড়াও হয়েছে ছেলেদের সাথে, যে এরকম কেন বাজি ফাটানো রাস্তার মাঝখানে। কারণ বাবার একটা কথা ছিল যে আমি কারোর সাথে ঝগড়া করতে পারবো না, তোমাদের জন্য বাজি যখন সহ্য করতে পারবো রাস্তাতেও বেরোতে হবে না। আর আমিও বেসিক্যালি ভিড়ভাড়টা কোনোদিনই পছন্দ করি না। সেই কারণে আমার পুজোটা যে খুব হই হট্টগোল করে কেটেছে সেরকম নয়। তবে আমাদের শারদীয় ছোটবেলায় একদম আনন্দমেলা বাড়িতে তখন নেওয়া হতো, আনন্দমেলা পড়তাম, এমনি গল্পের বই, রূপকথার বই সবসময় ডুবে থাকতাম। পুজো সংখ্যার গান, সেটাও একটা ব্যাপার ছিল। বিশেষ করে আমার এখনো মনে আছে, আমি যখন ক্লাস 6 কোথায় তখন, সেটা আমার বেশি করে মনে আছে যে মান্নাদের পুজো সংখ্যার একটা রেকর্ড বেরোলো। একদিকে কাল কিছুতেই ঘুম এলো না, আর পৌষের কাছাকাছি রোদ মাখা সেদিন। তখন তো বড় হচ্ছে, মানে অ্যাডোলেসেন্স পিরিয়ড, একদম অনেক স্বপ্ন মানে চোখে ভাসছে, সেগুলোকে প্রকাশ করাটাও আমাদের পক্ষে ঠিক অতটা সাহসীও ছিলাম না আমরা। তো আমার মা ভীষণ কড়াও ছিলেন, ভীষণ নজর রাখতেন আর কি। সেইভাবে কাল কিছুতেই ঘুম এলো না, তা সেই গানটা বারবার করে আমার মনে আছে টেপ রেকর্ডারে বারবার করে চালিয়ে চালিয়ে রিওয়াইন্ড করে করে শুনছিলাম আমি গানটা। অসম্ভব ভালো একটা গান। মানে এখন আমার কানে পুজো এলেই আমার মনে হয় কাল কিছুতেই ঘুম এলো না, ওই গানটাই যেন আমার পৌষের কাছাকাছি রোদ মাখা সেই দিন। এই দুটো গান আমার কাছে, পুজো আর এই দুটো গান একদম একাত্ম হয়ে আছে। তার পরবর্তী ক্ষেত্রে তো বড় হলাম, এই 98 কি 9 সেই সময় আমি প্রথম পুজোতে কৃষ্ণনগরের মানে পশ্চিমবঙ্গের বাইরে অনুষ্ঠান করতে গেলাম, দিল্লি, ফরিদাবাদ এইসব অঞ্চলে। সেইখানে গিয়ে কিন্তু আমি আসলে বুঝতে পারলাম আমরা যতটা না পুজোতে আনন্দ করি,
প্রবাসী বাঙালিরা কিন্তু অনেক বেশি, ওরা বেশি মানে পুজো নিয়ে অনেক বেশি মেতে থাকে আর কি, মাতোয়ারা বেশি। তো ছেলে মেয়েরাও ওই কটা দিনের জন্য ওরা ভীষণ আনন্দ করে। ওরা সেইখানে আমার ওখানে পুরোনো গান গাইবার, ওখানে নতুন গান ওখানে কেউ শুনতে চায়, ওরা সবাই একটা নস্টালজিয়ায় ভোগে। সেই কারণে ওখানে অনেক পুরোনো গান, বাংলা হিন্দি সবই আর কি সব গান, বিশেষ করে বাংলা গানটাই বেশি চলে। এরকম পরপর 2 বছর আমি গেছি, সেরকম অভিজ্ঞতা তো রয়েছে। খুব ভালো। পুজোর সময় আসলে আমাদের এখানকার একটা প্রশ্ন খুব উঠছে, যেটা এটা নিয়ে আমরা আলোচনা করবো, তোমাদের কাছে তো কিছু কথা আমরা শুনবো, যে এই দুর্গাপুজোটা আমাদের শহরে সেইভাবে সবার কাছে মনে আর কি ছুঁয়ে যায় না কেন? জগদ্ধাত্রী পুজোটা আমাদের পুজো আমরা গ্রহণ করেছি, আমাদের পুজো হয়ে গেছে জগদ্ধাত্রী পুজো, অথচ এই জগদ্ধাত্রী পুজো আবার চন্দননগরকে যেভাবে হাইলাইট করা হয় আমরা বলি আমাদের শহরে বসে, এটা আমরা আজকে এই আড্ডায় আলোচনা করতেই পারতাম। যে আমাদের এই পুজোটা, দুর্গাপুজোকে ঘিরে উৎসব, আমরা এই যে কথাটা আমাদের কৃষ্ণনগরের উৎসব বলতে জগদ্ধাত্রী পুজো বলি। আমরা সবাই সাধারণত শিল্পীরা অনেকে বাইরে চলে যান, পিয়ারিদি আমি তো ভ্রমণ করতে ভালোবাসি, আমরা পুজোর সময়টা বাইরে বাইরে কাটাই, মানে আমাদের ওই বাইরের পুজো দেখার একটা অভিজ্ঞতা আছে, সেটাও একটা অনেক গল্প, কারণ আমার গ্রামের বাড়িতে যাওয়ার একটা অভিজ্ঞতা সেসব আছে, প্রচুর গল্প। একটা মনে আছে, আমার মনে পড়ছে যে অষ্টমীর দিন আমরা একবার সিকিম বেড়াতে গেছি, পেলিং। পেলিংয়ে একটাই পুজো হচ্ছে, একটাই পুজো পেলিংয়ে, আপার পেলিংয়ে। তা সেইখানে পুজোটা এত সুন্দর লাগছে, সেখানে ওই মানে আমার মনে হলো যে সত্যি বোধহয় মা এখানেই বোধহয় মা দুর্গা আছেন, মানে কেমন একটা ওই পার্বত্য একটা অঞ্চল, সেখানে দুর্গা পুজো, এবং সেখানে কিন্তু খুব একটা প্যান্ডেলের যে খুব একটা বড় একদমই সেগুলো হয়ও না, সব জায়গাতে দেখা যায়, খুব সুন্দর এরকম একটা জায়গা। হ্যাঁ, খুব এটাও একটা খুব গুরুত্বপূর্ণ বিষয়, যারা আমরা বেড়াতে ভালোবাসি, পুজো মানে বেড়ানো, পুজো মানে একটা বাইরে যাওয়া, চলো বেরিয়ে পড়ি। তো বাঙালিদের এরকম একটা ব্যাপার আছে, এই নিয়েও লেখা খুব গুরুত্বপূর্ণ লেখা পড়ছিলাম এর মধ্যে, এই বাঙালিদের বিষয়টা নিয়ে। যাই হোক, আড্ডা আমাদের জমবে আস্তে আস্তে। আমরা আসলে ফেসবুক লাইভে ছিলাম, আবার বলছি আমরা সরাসরি ফেসবুকে ছিলাম অনেকক্ষণ, কিন্তু আমাদের কোনোভাবে একটা সংযোগ বিচ্ছিন্ন হওয়াতে আমরা একটি রেকর্ড করছি আগামীতে আপনাদের দেখানোর জন্য। এবং কথাটা যখন বলছি আপনারা দেখবেন, সুতরাং দেখতে পাচ্ছেন বলবো কথাটা, যে আপনারা দেখছেন সেটাই বলছি। যেহেতু আমরা ছিলাম, আমরা এবার বাবু সোনাদার কাছে যাবো। বাবু সোনাদা আমাদের কাছে এমন একজন মানুষ, এই চতুরঙ্গী বলে যে যন্ত্রটি বাবু সোনাদা আমাদের সামনে হাজির করেছে, সেটিতে বাবু সোনাদা আমাদের প্রথমে আজকে শোনাবে শিপ্রা বসুর একটি গান, রাগাশ্রয়ী গান, বিনি সুতোই গাথামালা বিনা প্রেমে ছিঁড়ে যায়। এবং আমাদের এই যন্ত্রসঙ্গীতের যে ব্যাপারটি কৃষ্ণনগর শহরে বাবু সোনাদাকে ঘিরে একটা যেন বড় আন্দোলনের জায়গায় চলে গেছে, কারণ বাবু সোনাদার প্রচুর ছাত্রছাত্রী এবং এই যন্ত্র শেখা খুব প্রয়োজন আছে বলে আমাদের মনে হয়। আসুন আমরা শুনি বিনি সুতোই গাথামালা বিনা প্রেমে ছিঁড়ে যায়। আমরা তারপর আবার দিলীপদার কাছে যাবো, দিলীপদার গানে।
খুব সুন্দর। আমরা এই মুহূর্তে আবার ফেসবুক লাইভে এসে গেছি। আমাদের কিছুটা যান্ত্রিক গোলযোগ হওয়ার জন্য আমরা ফেসবুক লাইভ থেকে সরে গিয়েছিলাম। আবার আমরা আজকে আমাদের যে ষষ্ঠীর সন্ধ্যার যে আড্ডা, গানে কবিতায় কথায় আমরা যে ছিলাম আপনাদের সাথে সরাসরি, আবার আমরা ফেসবুক লাইভে এসে গেছি। যদিও আপনাদেরকে এটা বলে রাখি যে অনুষ্ঠানটি আমরা পুরোপুরি একদম সম্পূর্ণ রেকর্ডেড অনুষ্ঠানটি আপনাদের জন্য হাজির করব খুব শীঘ্রই। আমরা আবার চলে যাই গানে। আমরা শুরু করেছিলাম ঐন্দ্রিলার গান দিয়ে, এবারে ঐন্দ্রিলার কাছ থেকে আমরা আবার একটি গান শুনবো। ঐন্দ্রিলার প্রস্তুতি নিতে নিতে আমরা আমাদের এই শহরের একজন খুব বিখ্যাত কবি, আমাদের খুব কাছের মানুষ সঞ্জীব প্রামাণিক, এই সঞ্জীব প্রামাণিকের একটি কবিতা পড়ি। সঞ্জীব প্রামাণিকের লেখা দুর্গা আমাদের ঐন্দ্রিলার প্রস্তুতি নিতে নিতে আমরা কবিতাটি একটু শোনাই। রঙের কৌটো খুলতেই আততায়ীর মতো জেগে উঠল শরতের আকাশ। শিশির মাখা ঘাসে কে হেঁটে বেড়াচ্ছে, টুকুন না ঘাস ফড়ি? ভালো করে চিনে নেওয়ার আগেই তুলি থেকে কপটা সাদা রং ঝরে পড়ল। নদী তীরে রাফিয়ে নামলো কাশফুল, ভরা ভাদ্র বলে কথা। আমি গেয় কবি এমন দৃশ্যের মাঝে বোকা হয়ে পড়ি। অসুরের মতো মুখ করে ওপারার হরে কৃষ্ণ দাঁড়ালো। তার খোঁজে এসেছে সুদাম কাকুর রণরঙ্গিনী মেজ মেয়ে। দুর্গা বলে ডাকতেই তার গাল থেকে দুফোঁটা ঘাম গড়িয়ে নামলো। সুগন্ধি বাসমতি ভাত না শিউলি আমি জানি না। চারদিকে সুপবন বইছে। এমন সময় ঘুম থেকে উঠে বাদল ঢুলি শুনতে পাই কায়নারা কায়নারা। তার নুলো হাত দুটো ঢাকের কাঠি হয়ে উঠেছে। সুদাম কাকুর মেজ মেয়ে, এসো তোমাকে গড় করি, দুর্গতি নাশ করো মা।
আমার দারুণ দারুণ। মৈত্রীলার গানের রেস্টে নেই একটু তমালদার কাছে, আর তারপরে আমরা গান শুনবো দিলীপদার। তমালদার কাছে একটু শুনতে চাওয়া যে এই প্রেমহীন আমি বাঁচতে চাই না হাজার বছর, আসলে পুজো মানেই একটা প্রেম ভালোবাসা তার বাতাবরণ। কথা সাহিত্যিক হিসেবে, একজন কথা সাহিত্যিক হিসেবে তুমি যখন তোমার গল্প উপন্যাস এসব লিখছ, তখন সেখানে মানে তোমার লাস্ট যে উপন্যাস বেরিয়েছে সেখানেও তার পরতে পরতে কোথাও একটা অদ্ভুত ফেরার গল্প যেমন রইল, তেমনি সেখানে একটা ভালোবাসার গল্প যেন তৈরি হলো, এবং এক অদ্ভুত রকমের ভালোবাসা যারা আমরা উপন্যাসটা পড়েছি তারা সেটা দেখেছি। এই পুজো উৎসব এবং তার সাথে জড়িয়ে থাকা এই ভালোবাসার গল্প, এটা তোমার কাছে কেমন ভাবে মনে হয়? এবং এই পুজো মানে আমাদের কাছে অদ্ভুত একটা প্রেমের যেন বাতাবরণ, একটা ভালোবাসার যেন সেই পুরনো ভালোবাসার কাছে ফিরে যাওয়া, পরতে পরতে ভালোবাসার সাথে চলা, এই যে বলো প্রেমহীন বাঁচতে আমি চাই না হাজার বছর, এই নিয়ে তোমার কিছু কথা? তোমার কথার রেস্টে নেই দিলীপদার গানের মতো ঢুকে যাবো আমরা। পুজো মানে আমাদের জীবনে যেভাবে আসে, দুর্গা পুজো, কালী পুজো, আমাদের মধ্যবিত্ত বাঙালি ঘরে যেগুলো ঘটেছে আর কি, সরস্বতী পুজো, এগুলোই অদ্ভুত ভাবে আমরা ওই সোহম যে কথা বলছিল, আমরা জীবনের সবচেয়ে সুন্দরতম সময়গুলো কাটিয়েছি, আবার সবচেয়ে বিষাদাচ্ছন্ন ভীষণ দুঃখের মানে প্রেম বিহন এই কথা বলবো না, মানে প্রেম না থাকায় এটা বলবো না, মানে কোন একটা সম্পর্ক তার থাকা না থাকা, তার যে একটা বেদনা, এবং বেদনাটার মধ্যে সুখ নিহিত রয়েছে, এই সব কিছু তো আছেই। আর আমি যেহেতু একটি ক্ষয়িষ্ণু ব্রাহ্মণ পরিবারে বড় হয়েছি, আমার উপন্যাসে বারবারই পুজোর অনুষঙ্গ এসেছে, কারণ আমার ঠাকুমা একদম যাকে বলে ব্রাহ্মণী ছিলেন একেবারে সেই অর্থে। তো আমার ব্রাহ্মণী বলে একটা উপন্যাস বেরিয়েছিল, এটা খুব উচ্চ প্রশংসিত হয়েছিল। তার কারণটা হচ্ছে আমি এই পুজোর যে নিটিভিটিস বলে, একেবারে ছোট ছোট ব্যাপার সব এগুলো আমি জানি, কারণ আমি নিজে অদ্ভুত ভাবে আমি আমার জীবনে যেটা ঘটেছে, আমি ঈশ্বরে বিশ্বাস করি না, ঠাকুর পুজো খুব একটা মানে সেই অর্থে ধর্মীয় কারণে খুব একটা মানি না, আমি নিরীশ্বরবাদী কিছুটা, আবার পুজোর প্রতি আমার অদ্ভুত টান। এই দ্বন্দ্বটাই মানে আমাকে কেউ কেউ বুঝতে পারে, মানে যেভাবে তুমি পুজোর ছবি তুলে ধরলে, একটা পুজোকে ঘিরে, কালী পুজোকে ঘিরে, মানে যেটা এবারের উপন্যাসের বলছি, ওই যে আমার সঙ্গে ছিল একদম যে জুয়েল বর্দ বলে আমেরিকান, ও এসেছিল মূলত ভারতবর্ষে যে ঘুরে বেড়ায়, সেটা হচ্ছে আমাদের হিন্দু যে সংস্কৃতি, যে পৌত্তলিক সংস্কৃতি, যে সাপ্তাচার, তার বিভিন্ন খুঁটিনাটি ব্যাপারগুলো বুঝতে ও নিজে বৌদ্ধ হয়ে গেছে। প্রথমে ছিল মানে খ্রিশ্চান, এক ধরনের প্রোটেস্ট্যান্ট খ্রিশ্চান, পেন্টেকস্টাল বলে ওদের। তো ওই আমি আমার গল্পের নায়িকাকে পেন্টেকস্টাল করে দিই। হ্যাঁ, এটা মানে জোয়েলের সঙ্গে দেখা হওয়াটা আমার জীবনের খুব ইন্টারেস্টিং, মানে ও পুজোর খুঁটিনাটি দেখতে চায়। এবং বেলপুকুরে যে গ্রামে যিনি পুরোহিত ছিলেন, তিনি খুব সুর করে করে মন্ত্রোচ্চারণ করছিলেন। তা উনিও আমাকে মানে বললো যে মানে মানে এইরকম ভাবে তো করে না সাধারণত। তো আমি ওকে বলছিলাম নানা কথা, মানে বেশ একটা দারুণ এক্সচেঞ্জ হচ্ছিল। মানে আমি একটা এই সংস্কৃতির ছেলে, ও একটা অন্য সংস্কৃতির ছেলে, ও বুঝতে চাইছে। হ্যাঁ, এইটা খুব ইন্টারেস্টিং। আচ্ছা, আর যেটা প্রেমের কথা, প্রেম ভালোবাসার কথা, প্রেম হচ্ছে একটা অদ্ভুত মানে
প্রাইমোডিয়াল কোয়েস্ট বলা হয়, মানে আমাদের জীবনে মানে একটা প্রাচীনতম খুব আদিমতম একটা আকাঙ্ক্ষার নাম। মানে এটা প্রেম বিভিন্ন রূপ পায়, মানে এমন না নারী যেগুলো আমাদের জীবনে আসে তারা কিন্তু একটা মানে আমাদের ভেতরে যে একটা আধার রয়েছে প্রেমের, সেগুলো বিভিন্ন রূপ ধরে আসে। হ্যাঁ, আসলে আমরা ভালোবাসতে চাই, একেবারে ভালোবাসতে চাই আমরা। হ্যাঁ, এবং এটা খুব আশ্চর্য যে খুব খারাপ বলতে গেলে এইসব বৈঠকে আড্ডায় খারাপ যে আমাদের নিজেকে ভালোবাসাই যেন অন্যের মধ্যে দিয়ে দেখতে চাই। হ্যাঁ, মানে এটা একটা মানে থিওরিটিক্যাল ব্যাপার, মানে এগুলো বলতে গেলে ভীষণ কঠিন কঠিন কঠিন। হ্যাঁ, মানে আমরা আসলে নিজেদেরই ভালোবাসি, সেটা অন্যের মধ্যে সেই এটা মানে অন্য সেই প্রেমটাই অন্যের মধ্যে দিয়ে বেরিয়ে আসুক, এটা আমরা চাই। অর্থাৎ এই যে প্রেম জিনিস আমি বুঝি না। না না, ঠিক। আসলে নিজেকে ভালোবাসাটার একটা খুব বড় জায়গা থাকা দরকারই আমাদের। আমার জীবনে আমি ছোটবেলায় খুব মানে প্রেম বলতে যা বোঝায়, আমি খুব দুঃখ পেয়েছি, খুব আনন্দ পেয়েছি। হ্যাঁ, অনেক মানুষের সঙ্গে মিশেছি। হ্যাঁ, কিন্তু আমি এই যে যারা বলে না যে প্রেম, আমি এটা কিছু বুঝি না। মানে সেটা যাই, কিন্তু প্রেম একটা অসাধারণ জিনিস। এবার দিলীপের গানে, হ্যাঁ দিলীপদার গানে যাই, দিলীপদার গানে যাই। প্রেমিক মানুষ দিলীপদা, আসলে দিলীপদা খুব প্রেমী, এটাই হচ্ছে ব্যাপার। মিষ্টি মানুষ, একদম। দিলীপদার মধ্যে সেই ব্যাপারটা সবসময় আমরা দেখতে পাই। একদম এটা আমরা এই ধরনের অনুষ্ঠান বৈঠকে আড্ডা বলেই বলতে পারি। আমি জানি না দিলীপদার বাইরের পর কি হবে, আমি যে কথাটা বলছি, কিন্তু দিলীপদা এবং বৌদি আমাদের কাছে সত্যি একটা প্রেমের আলাদা প্রতিমূর্তি। এবং এটা একদম প্রেমের জন্য একটা প্রতিমূর্তি হিসেবে দিলীপদা এবং বৌদিকে দেখতে পাই। যাই হোক, আমরা এই গান শুরু হতে তো আরেকবার বলে দিই, আমাদের আজকের এই যে সুন্দর সজ্জা, আমরা সবাই বসে রয়েছি এবং আমাদের দেখতে যার জন্য হয়তো একটু ভালো লাগতে পারে, কারণ এই এমন একটা সুন্দর সজ্জার পাশে বসে রয়েছি আমরা, একটু আমাদের রূপের একটু পরিবর্তন হয়ে গেছে হয়তো বা। যারা দেখছেন ফেসবুক লাইভ, তপন পাত্র আমাদের সম্ভবত লাইনটা আবার গেছে ওখান থেকে, আমরা পাচ্ছি না ফেসবুক লাইভে যেতে। তা যাই হোক, হতে পারে কোনো যান্ত্রিক ত্রুটি আবারও। যাই হোক, আমাদের অনুষ্ঠান চলছে এবং সেটা রেকর্ড হচ্ছে, আমরা সেটা করছি। আমাদের বাঘাদা আমাদের আজকে এই অনুষ্ঠানের সুন্দর সজ্জা করেছে, পিয়াস এবং বাচ্চুদা আমাদের সাথে আছে, তার সাথে আমাদের সাউন্ডে রয়েছে আমাদের চিত্তদা। এইসব নিয়ে আমরা আজকে আমাদের এই আড্ডা চলছে। চলুক এবার দিলীপদার গানে, তারপরে আমরা আবার গানে যাব পলাশদার গানে। পলাশদা একদম তৈরি থাকবে। এবার আমরা পরপর দুটো গান শুনবো, মাঝখানে কোনো কথা নাই। দিলীপদার গান এবং পলাশদার গান। এবার গানের কথা লিখেছে আমাদের আরেক পর্যায়ে সৈকত কুন্ডু, এবং শুরু করেছেন আরেকজন বিখ্যাত শিল্পী এবং সুরকার গৌতম ঘোষাল। চেষ্টা করছি। আগুনের
মানে এই আমাদের আড্ডা একদম জমজমাট আড্ডা। মহাষষ্ঠীর সন্ধ্যায় আমাদের আড্ডা চলছে। আমাদের ফেসবুক লাইভ আবার মনে হয় যান্ত্রিক গোলযোগের জন্য বন্ধ হয়েছে, মানে যান্ত্রিক গোলযোগ। আমরা এবারে পলাশদার কাছে যাবো আবার। পিয়ালিদি যদিও বলেছে ছেলেদের পরপর কেন গান, তবুও আমি পলাশদার কথাই শুনবো, কারণ পিয়ালিদি একটু দূরে রয়েছে। পিয়ালিদি আসবে ওইটুকু সময়, পলাশদা গিয়ে দেবে গান। পিয়ালিদির আস্তে আস্তেই আমাদের পলাশদার একটা গান শুনে নেবো। আমরা আমাদের আজকের এই ফেসবুক লাইভ অনুষ্ঠানটি সরাসরি যে লাইভ প্রোগ্রাম সরাসরি সম্প্রচারের ব্যাঘাত ঘটলো, তার জন্য আমরা দুঃখিত। কিন্তু এটির রেকর্ড হচ্ছে, আপনারা সবাই সেই রেকর্ডের অনুষ্ঠানটি দেখবেন বা দেখছেন, সেটা বলে ভালো। আমরা পিয়ালিদির গান শুনবো এরপরে, বা একদম পলাশদার গানের পরে পিয়ালিদির গান, সোহমের একটুখানি কথা কিছু, এবং তারপর বাবু সোনাদার আরেকটা আমরা রঙ্গিত একটি বাজানো শুনবো। আমরা যাচ্ছি সরাসরি পলাশদার কাছে। পলাশদা কি শোনাচ্ছ এবার? এত অসাধারণ একটা গান শোনার পর আমাদের এটা খুব অহংকার, আমাদের আর এক অহংকার সৈকতদার কথা। তারপরে একদম সেই সঙ্গে প্রদীপদা মানে বাচ্চুদার বাজে না, মানে বাচ্চুদা তো আমাদের পথপ্রদর্শক, মানে এটাই ব্যাপার। মানে আমাদের এখানে বাচ্চুদা আমার সঙ্গে মানে বাচ্চুদার সম্পর্ক বহুদিনের সম্পর্ক। আমি তখন নবদ্বীপে থাকতাম, আচ্ছা, আমি তখন সরস্বতী দাসের কাছে কীর্তন দাস, আচ্ছা আচ্ছা আচ্ছা, সেই সময় থেকে বাচ্চুদার সঙ্গে আমার সম্পর্ক। আর মানে আমি এত ভালো ভালো কিছু মানুষের সঙ্গ পেয়েছি যে গানটা তো গাইতে পারি না, চেষ্টা করি গাওয়ার জন্য, এদের জন্য গানটা গাইতে পারি। সবচেয়ে বড় কথা, আমার বন্ধু ছিল মানিক। মানিক আজকে আমাদের জীবন থেকে প্রায় হারিয়ে যাওয়ার মতো আর কি। মানে কি বলবো, ওকে তার খুঁজি পাওয়া যায় না। খুব ভালো বন্ধু ছিল। তারপরে আমি কার্তিক দাস সঙ্গ করেছি, কার্তিক ভৌমিক। বাচ্চুদার বহু সঙ্গ আর কি, বহু দিন গেছে একসাথে, আমরা কত রাত্রি কত দিন। মানে সত্যি এটা আমাদের কাছে খুব বড় পাওয়া একদম। মানে পিয়াস, আমি আর অন্তত সোম, মানে আমাদের এই তিনটে, মানে আমরা তিনজন যারা এখানে রয়েছি একটু বয়সে ছোট, তাদের আজকে মানে তোমাদের সান্নিধ্য পাওয়াটা আমাদের কাছে একটা খুব বড় ব্যাপার। আমি সান্নিধ্য পাচ্ছি এইসব মানুষগুলোর। তামালদাকে আমি আগে নাম শুনেছি, কিন্তু আমি সচক্ষে কখনো দেখিনি, আজকে দেখে খুব ধন্য হলাম। তারপরে বাবু সোনাদা। যাই হোক, চলো গানে যাই। আমি এবার আবার পুজো রিলেটেড কিছু গান গাই। আমার গুরুজির গাওয়া একটা খুব বিখ্যাত গান। এই গানটা গাইতে গিয়ে যে দুজন মানুষের নাম আমি করবো, যারা সাহিত্যে রস সৃষ্টির জন্য মানে বিরাট জায়গা পেয়েছে বাংলার ইতিহাসে। একজন হচ্ছেন রসরাজ অমৃতলাল বসু, এবং আর একজন হচ্ছেন আমাদের খুব শ্রদ্ধেয়, খুব হৃদয়ের দাদা ঠাকুর শরৎ পণ্ডিত। গানটির ইতিহাস হচ্ছে, বাগবাজারের নির্মল চন্দ্রের বাড়িতে দুর্গা পুজো হচ্ছে। তখন সেখানে নজরুল ইসলাম এবং
অমৃতলাল বসু এরকম সব সাহিত্যিকরা, কবিরা, রসিকরা আর কি বসে আছেন। এমন সময় দাদা ওখানে এসে উপস্থিত। তো অমৃতলাল বসু উনি দাদা ঠাকুরকে দেখে বললেন যে তুমি কবে এলে? তাহলে আজই এসেছি। বলে বাহ, খুব ভালো। তা তুমি তো সঙ্গে সঙ্গে গান রচনা করে গান গাইতে পারো, আজকের এই পরিবেশ থেকে কিছু একটু বলো না। তা দাদা ঠাকুর বললেন বেশ, তাহলে শোনাচ্ছি, শুনুন। বাহ, সুন্দর, দারুণ। আমাকে একটু চালা দিও না, দুটো মনের কথা বলি জগদম, যে জগদমে বলেছে অমৃতলাল বসু নজরুলকে বলছে, নজরুল ছেলেটা বিপদে পড়বে জগদমকে। বলে কেন? না, এমন একটা শব্দ বেঁচেছে যে মেলানো খুব কঠিন। তো অপেক্ষা করে আছে সবাই যে কি মেলায়। পরের লাইনে দাদা ঠাকুর বললেন, বল দেখি মা দিনের দুঃখ আর কবে মা কমবে। যেই কমবে বলেছে অমৃতলাল বসু দু হাত তুলে বলেন, তুমি তো দারুণ মেলা লেগে, তাহলে গাও দেখি। তো গাইছে, দুটো মনের কথা বলি যত
আজকে আমাদের কাছে এটা খুব ব্যাপার যে আজকে খুব আনন্দের যে পলাশদাকে আজকে আমরা এইভাবে পেয়েছি আমাদের মধ্যে, মানে এটা সত্যি। এবং আজকে দিলীপ দা এই কি বাজালো আর কি হারমোনিয়াম, ঠিক আছে, হ্যাঁ সেটা বাজাই আর কি, সে কোনো মানে এ নিয়ে কোনো কথা হবে না। যাই হোক, সোহম আছে আমাদের মধ্যে, সোহমের কাছ থেকে হ্যাঁ বলো তোমার এই জানো সুযোগ। হ্যাঁ এটা আমি চাইছিলাম। পলাশের আরেকটা পরিচয় আছে, পশ্চিমবাংলায় তো কীর্তন শাস্ত্রী হিসেবে খ্যাত। যে দু একজন এখনকার দিনে যে দু একজন কীর্তন শিল্পীরা আছে তাদের মধ্যে ওনার একজন অন্যতম। মানে আর ওর কীর্তনটা যত গুণী লোকেরা শোনে, হ্যাঁ যে মানে চটুল কীর্তন যেগুলো হয় সেরকম একটা আলাদা উচ্চ মার্গের একটু ধ্রুপদম গিয়ে কীর্তন আর গলাস্তার সাথে আমার যেটা গরান কীর্তনের সোর্সে, গলাস্তার সাথে আমার পরিচয় কীর্তনের সোর্সে প্রথম আমার পরিচয়। আমাদের পশ্চিমবঙ্গের একটা গর্ব। একটা তাল বুঝতে গিয়েছিলাম তো গলাস্তার তাল বুঝতে। আসলে আমার বাচ্চুটাকে আমি কথা বলতে পারতাম না, এটা একটা সাংঘাতিক ব্যাপার। পলাশটা সত্যি এমন একটা গান এই মুহূর্তে শোনালো, বাচ্চুটা কিন্তু ফিরে গেছিল আবার সেই আবার বারবার বলছে আমাদের ফেরা। কমলদার এবারের উপন্যাসের নাম আমাদের সবার জন্য, মানে আমাদের সবার কাছে, আমার এই শব্দটা আসলে খুব ভীষণ প্রিয় একটা শব্দ, ফেরা। আমরা কোথাও আমরা ফিরতে চাই, বারবার এগোতেও চাই, আবার যেন কোথাও এগিয়ে গিয়ে আবার ফিরতে চাই, মানে ফেরার একটা কোনো জায়গা থাকে, কোথাও একটা টান থাকে, বারবার বারবার মনে হয়